উনি অল্প সময়েই ছুটে এসে দু হাতে আমার মাথা চেপে ধরলেন। কয়েক মিনিট ছটফটিয়ে রুমের ফ্লোরেই বমি করে দিলাম। আস্তে আস্তে নিস্তেজ হয়ে ওনার বুকে পড়ে রইলাম। ডেলিভারির মাসটা যতই ঘনিয়ে আসতে লাগলো, ততই যেন মনের ভয়টা দ্বিগুণ থেকে দ্বিগুণ হতে লাগলো। রাতের ঘুমটা কোথায় যেন হারিয়ে গেল। রাতে জায়গা পেলে নিজেকে ওনার বুকে পেতাম। চুপ করে ওনার বুকে ঘাপটি মেরে শুয়ে থেকে বাকি রাতটা কাটিয়ে দিতাম ওনাকে না জানিয়ে। কিন্তু দুদিন পর সেখানেও ধরা খেয়ে গেলাম। কিছু না বলে আমাকে জড়িয়ে নিয়ে ওনার বুকে মাথাটা রাখতেই কেঁদে উঠলাম। কেন জানি আর কিছুতেই সহ্য হচ্ছে না ওনার করা অবহেলাগুলো। বাসায় যাবার পর ওনার বলা থাকবো না, মরে যাব, এমন ফালতু এক্সকিউজ বলার আগে আমার করা অবহেলাগুলো মনে করার চেষ্টা করিস। তুই না চাইলেও সারা জীবন এই আমার সাথেই কাটাতে হবে তোর, আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তি হয়ে। কথাটা একদম মাথায় সেট করে নে। কথাটা মনের কোণে ওকে দিতে লাগলো। এজন্যই এই কয়েকটা মাস ধরে এতটা অবহেলা করে আসছিল উনি। কথাটা ভাবতে আরো জোরে কেঁদে উঠলাম। আমার কান্নায় উত্তেজিত হয়ে উঠলেন উনি। বলতে লাগলেন, কি হয়েছে রূপু সোনা? কান্না করছো কেন? মাথা ব্যথা করছে নাকি পেটে ব্যথা হচ্ছে? বলো আমাকে, কোথায় কষ্ট হচ্ছে রূপু? এতদিন পর ওনার মুখে রূপু ডাকটা শুনে আরো কান্না পেয়ে গেল আমার। কান্না মিশ্রিত গলায় স্পষ্ট সুরে বললাম, ছাড়েন আমাকে। কে হন আপনি আমার? আপনাকে কেন বলবো আমার কোথায় কষ্ট হচ্ছে? আপনি তো আমার সাথে কথাও বলার প্রয়োজন বোধ করেন না, তাহলে কেন বলবো আপনাকে? আপনার করা অবহেলা আপনার সাথে কথা না বললে আমার ঠিক কতটা কষ্ট হয় সেটা আপনি কখনোই বুঝবেন না। আমার কথায় উনি আলতো করে দু হাতে মুখটা ধরে পায়টা চুমু দিলেন। নরম গলায় বলে উঠলেন, আই এম সরি রূপু, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমার জানটাকে। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আর কখনো তোমাকে অভিযোগ করার সুযোগ দেব না। আমার খুব ভয় হয় এখন। বারবার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো আপনাকে হারিয়ে ফেলবো, আমাদের বাচ্চাটা থেকে দূরে চলে যাব। সেকেন্ডের সময় নিয়ে আবারও বলে উঠলাম, আপনি আমাকে কথা দিন, আমার কিছু হলে আপনি ওকে অবহেলা করবেন না। আমার অবর্তমানে ওর অনেক বেশি খেয়াল রাখবেন, সবসময় ভালোবাসা ভরিয়ে রাখবেন। মায়ের অভাব কিছুতেই বুঝতে দেবেন না ওকে। কথা দিন, কিছু হবে না তোমার, আমি কিচ্ছু হতে দেব না তোমাকে। বলেই জড়িয়ে ধরলেন। আমি ফুপিয়ে উঠলাম আবারও। আমার কিছু হলে ওর জন্য আপনার মনের মতো একটা মা নিয়ে আসবেন, যে ওকে আমার মতো করে ভালোবাসতে পারবে আর আপনাকেও ভালো রাখতে পারবে। বললাম না কিছু হবে না তো? আপনি কিন্তু তাকে আমার মতো করে ভালোবাসবেন না, এভাবে জড়িয়েও ধরবেন না। আমার মতো করে কখনোই আদর দেবেন না তাকে। কালো শার্ট পরে তার সামনে যাবেন না। আমার মতো করে কোলে নিবেন না তাকে। কথা দিন আমাকে। চুপ, আর একটাও কথা নয়। চুপ করে আছি বলে এটা নয় যে যা খুশি তাই বলে যাবি। বললাম না তোর কিছু হবে না, আমি কিছু হতে দেব না তোকে। আমি শুধু একান্তই তোর পুরুষ। এই পুরুষের কাছে দ্বিতীয় নারীর কোনো স্থান নেই। একমাত্র তুই আমার প্রথম এবং তুই আমার শেষ নারী। সেদিন রাতে তাসফির সাথে এইটুকুই কথা হয়েছিল আমার। তারপর থেকে প্রতিনিয়ত আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করতেন তিনি। সবসময় কথা বলে মন ভালো রাখতেন। প্রয়োজনের চেয়েও অনেক বেশি সময় দেওয়া শুরু করলেন। মাথা ব্যথায় নর্মাল ওষুধগুলো নিয়মিত খেলেও একদিন হঠাৎ মাথা ব্যথাটা নাড়া দিয়ে উঠল। ফুপ্পি ও তাসফিকে চিৎকার করে ডেকে উঠে মাথা চেপে ধরে রুম জুড়ে ছটফট করতে লাগলাম। খাটের সাথে ধাক্কা লাগবে বুঝতে পেরে মাথা থেকে হাত নামিয়ে দু হাত পেটে ধরে আঁকড়ে রাখলাম। পেটে ধাক্কা খাওয়া থেকে রক্ষা করতে পারলেও তাল হারিয়ে পড়ে গেলাম ফ্লোরে। হঠাৎ পড়ে যাওয়ায় প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠল পুরো শরীর। ফ্লোরে পড়ে গিয়ে ছটফট করতে লাগলাম। এর মাঝে ফুপ্পি ও তাসফি রুমে ঢুকে আমাকে এই অবস্থায় দেখে চিৎকার করে উঠল, আমাদের বাচ্চাটাকে বাঁচিয়ে নাও। বলতে চাইলেও মুখে বলতে পারলাম না কথাটা। চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগলো। শুধু তাসফির চোখ খুলে রাখো কথাটাই কানে ভেসে আসলো। ওনাকে দেখার লোকটা সামলাতে না পেরে অতি কষ্টে চোখ দুটো খোলা রাখার চেষ্টা করলাম। ঝাপসা চোখে দেখতে লাগলাম ওনাকে। মিটমিটিয়ে চোখ দুটো খুলে বুঝতে পারলাম হাসপাতালের বেডে শুয়ে আছি। আমি জীবিত আছি আর তাসফিকে আবারও দেখতে পাবো ভেবে প্রশান্তিতে ছেয়ে গেল মন। কিন্তু পরক্ষণেই পেটে হালকা অনুভব হতেই চমকে উঠলাম, যেন আমার বাচ্চা কোথায়? তাহলে ওর কি কিছু হয়েছে? চিৎকার করে কিছু বলতে চাইলেও গলা দিয়ে কোনো কথা বেরোলো না আমার। কথা বলতে না পারায় আরও উত্তেজিত হয়ে গেলাম। ছটফট করতে লাগলাম সেখানে। হঠাৎ একটা নার্স এসে আমাকে শান্ত করার প্রয়াস চালাতে লাগলো। আমি ইশারায় বোঝালাম আমার বাচ্চা কোথায়। নার্সটা হয়তো বুঝতে পারলো আমার কথাটা। বাচ্চাটা ভালো আছে বলে বোঝাতে লাগলো আমাকে। তবুও কেন জানি শান্ত হতে পারলাম না আমি। বারবার মনে হতে লাগলো ভালো নেই আমার বাচ্চাটা। নিজ চোখে দেখা না পর্যন্ত স্বস্তি পাবো না আমি। মা এক অক্ষরের এই শব্দটার মাঝে ঠিক কতটা আবেগ, অনুভূতি, ভালোবাসা জড়িয়ে থাকে সেটা মা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জানা খুব কঠিন। মিশ্র এই অনুভূতিতে এই মুহূর্তে আম্মুর বলা, আগে নিজে মা হও তারপর বুঝবি মা হওয়ার কেমন জ্বালা, কি অনুভূতি। কথাটা বারংবার মনে পড়তে লাগলো। আসলেই এই অনুভূতিটা প্রখরভাবে গেঁথে গেছে মনে। যখন তাসফির কোলে থাকা পিচ্ছি পিচ্ছি হাতটা আলতো করে ছুঁয়ে দিলাম, সাদা কাপড়ে মুড়িয়ে আলতোভাবে কোলে নিয়ে আসছে তাসফি। ছোট মুখটার দিকে তাকিয়ে প্রশান্তিতে ছেয়ে গেল আমার মনটা। মনে হতে লাগলো
স্বপ্নে দেখা সেই বাচ্চা মেয়েটার কথা। জ্ঞান ফেরার পর বাচ্চাটা সুস্থ আছে কিনা ভেবে কেমন জানি ছটফটানি শুরু হয়েছিল মনে। নার্স এসে বলার পরও কেন জানি শান্ত করতে পারছিলাম না নিজেকে। আমার বাচ্চাটাকে এক নজর দেখার জন্য উত্তেজিত হয়ে পড়েছিলাম মুহূর্তে। ঠিক তখনই তাসফিওকে বলি করে ভিতরে নিয়ে আসেন। তাসফিকে ইশারা করতে আরো একটু ঝুঁকে নিলেন ওকে। আলতো করে ওর গালে হাত ছুঁয়ে দিতেই কান্নায় দলা পাকিয়ে গেল বলায়। ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। তাসফিওকে আমার পাশে শুইয়ে দিয়ে আমাকে এক হাতে জড়িয়ে নিলেন। কপালে বেশ কিছুক্ষণ ঠোঁটের স্পর্শ দিয়ে বললেন, আমাদের মেয়ের উপর একদম তোর মতো মিষ্টি দেখতে। আপনার মতো, একদম ওর বাবার মতো। আই লাভ ইউ রূপু। এত সুন্দর একটা পুতুলকে আনার জন্য, আমাকে বাবা ডাকটা উপহার দেবার জন্য। ওনার সবগুলো বলা কথার মাঝে পরপর ঠোঁট ছুঁয়ে দিলেন আমার কপালে। মেয়েকে এক হাতে আগলে নেওয়ার চেষ্টা করে অন্য হাতে তাসফির গালে হাত রাখলাম। এই সময়টাকে এভাবে বেঁধে রাখতে ইচ্ছে হয়। এভাবেই শেষ মুহূর্ত পর্যন্ত এই দুজনের সাথে কাটিয়ে দেওয়ার বাসনা জাগছে। জানি না আদৌ আমার এই ইচ্ছেটা পূরণ হবে কিনা, তবুও চেষ্টা চালিয়ে যাব আমি। কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করে যাব প্রতিনিয়ত। হাসপাতাল থেকে 5 দিন পর বাসায় আনা হয় আমাকে। সময়ের আগে ডেলিভারি হওয়ায় আরও কয়েকদিন হাসপাতালে থাকতে বলেছিল, কিন্তু হাসপাতালের দম বন্ধকর পরিবেশ অসহ্য হয়ে উঠেছিল আমার কাছে। তাই এক প্রকার জেদ করেই বাসায় আসা। সেদিন রাতেই সবাই ঢাকায় চলে এসেছে আমাদের কথা শুনে। এই দিকটা গুছিয়ে দিয়ে বড় চাচা এবং আম্মু চলে গেল, ফুপা থেকে গেলেন। এই কয়েকদিন আম্মু, বড়মা এবং ফুপি সব সময় আমার পাশে থাকার চেষ্টা করেছে। আর তাসফি, সে তো সব সময় আমাকে ও মেয়েকে সঙ্গ দিয়ে গেছেন। মেয়েকে বাসায় আনার পর সবকিছুই যেন চেঞ্জ হয়ে গেল। সবাই মেয়েটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এর মাঝে সময় করে একদিন ছোটখাটোভাবে আকিকা দিয়ে নাম রাখা হলো মেয়েটার, রাহিয়ান তামায়া। আমার নামের সাথে মিল রেখে তাসফি ওর নাম রাখল রাহিয়ান, এবং ওনার নামের সাথে মিল রেখে আমি ওর নাম রাখলাম তামায়া। শত কষ্ট এবং মন খারাপের মাঝেও মেয়েটা সবার খুশির কারণ হয়ে দাঁড়ালো। রিফাপু, রিমিয়াপুও এসে দেখা করে গেল আমার সাথে। চাচি, খালা, ফুপুরাও অ্যাটেক করে দেখা করে এলেন আমাদের সাথে। তাদের প্রথম নাতনিকে নিয়ে ব্যস্ত সময় কাটাতে শুরু করলো ফুপি, আম্মু আর বড়মা। আমার অসুস্থ হবার কথাটা সবাই যেন ভুলেই গেল নাতনিকে নিয়ে মেতে থাকতে থাকতে। সারাদিন মনমরা হয়ে থাকা তাসফিও মেয়েকে কোলে নিয়ে খুশির ঝিলিক দেখা দিল। সবার এত আনন্দের মাঝে আমার মাথা ব্যথার কথাটা ভুলে যেতে লাগলাম। অসহ্য যন্ত্রণা সহ্য করে হাসি মুখে থাকার চেষ্টা চালিয়ে যেতাম, কিন্তু এত কিছুর পরও ঠিকই ধরা খেয়ে যেতাম আমি তাসফির কাছে। সারাদিন নজর রাখতেন উনি। মাথায় তীব্র যন্ত্রণা সহ্য করলেও মনের মাঝে ভয়টা গেঁথে যেতে শুরু হলো। প্রতিনিয়ত ভাবনা চলতে লাগলো, আমি কি তাসফি এবং তামায়ের সাথে এই সুখের মুহূর্তগুলো আর কাটাতে পারবো, নাকি খুব অল্প সময়ের ব্যবধানে তাদের থেকে আলাদা হয়ে যাব। 3টা মাস যখন পেরিয়ে গেল, তখন একদিন নিজের সহ্য শক্তি হারিয়ে গেল হঠাৎ করেই। তামায়াকে খাওয়ানোর সময় হঠাৎ অসহ্য যন্ত্রণায় ছটফট করে উঠলাম। মেয়েটা চিৎকার করে কাঁদলেও তাকে থামাতে পারলাম না। তামায়ার চিৎকারে আম্মু ও ফুপি ছুটে আসলো রুমে। ফুপি মেয়েটাকে কোলে নিল, আর আম্মু আমাকে ধরে বলতে লাগলো, কি হয়েছে, হঠাৎ এমন করলি কেন? কিন্তু কোনো জবাব দিতে পারলাম না আমি। 2 হাতে মাথা চেপে গণনাবিহীন চিৎকার করে গেলাম শুধু। ফুপি হয়তো আমার অবস্থা বুঝতে পেরে তাসফিকে ফোন করলো। প্রায় 20 মিনিটের মতো সময় নিয়ে ছুটে এসে রুমে ঢুকলেন উনি। ওনাকে দেখলেও কথা বলার মতো শক্তি ছিল না আমার মাঝে। উনি ছুটে এসে 2 হাতে শক্ত করে চেপে ধরলেন মাথার দুপাশ। আজকে যেন তাতেও ব্যথাটা কিঞ্চিত পরিমাণও কমল না। আমি আগে ন্যায় ছটফট করতে লাগলাম শুধু। আম্মু ব্যথার ওষুধ খাওয়াতে চাইলেও তা খেতে পারলাম না কিছুতেই। প্রায় 10 মিনিট পর ডক্টর রিয়াদ আসলেন রুমে। এভাবে আমাকে ছটফট করতে দেখে একটা ইঞ্জেকশন পোস্ট করে দিলেন হাতে। মিনিট 5 পর অনুভব করলাম মাথা ব্যথাটা আস্তে আস্তে কমে আসতে লাগলো, সাথে চোখ দুটো বন্ধ হয়ে গেল। তাসফিকে কিছু একটা বলছেন ডক্টর রিয়াদ, কিন্তু সেসবের কিছুই আমার কান পর্যন্ত পৌঁছালো না। 15 থেকে 20 দিনের মাঝেই ভিসা রেডি করে টিকিট কাটলেন তাসফি। আজকে রাতে চেন্নাইয়ের ফ্লাইট। আমার ব্রেন টিউমারের অপারেশনের ব্যবস্থা চেন্নাইয়ের ভেলুতে একটি হসপিটালে করা হয়েছে। সেখানে যাবার পর পরীক্ষা করে অপারেশন শুরু করবে। আম্মু আর ফুপির মাঝে কেউ একজন যেতে চাইলেও তাসফি বারণ করে দেন। দুজনে মিলে মেয়েকে দেখে রাখার কথা বলে দেন। বারবার বলেও মেয়েটাকে সাথে নেওয়ার জন্য রাজি করাতে পারিনি তাসফিকে। তাসফি এবং বড় চাচাই শুধু যাবেন আমার সাথে। জানি না সেখান থেকে আদৌ ফিরতে পারবো কিনা, মেয়েটাকে একটু ছুঁয়ে আদর করতে পারবো কিনা, তাসফির ভালোবাসা পাওয়ার সুযোগ পাবো কিনা। হয়তো এগুলোর উত্তর নাই থেকে যাবে। কালকে সারা রাত এক ফোঁটাও ঘুমোতে পারিনি। মেয়েটাকে কোলে নিয়ে তাসফির বুকে কাটিয়ে দিয়েছি সারা রাত। হয়তো এই মুহূর্তটাকে আর কখনোই নাগালে পাবো না।
তাসফির বুকে গুটিসুটি হয়ে শুয়ে ওনাকে বলেছিলাম, আমার কিছু হলে আপনি আবার বিয়ে করবেন, কিন্তু নিজের জন্য না হলেও মায়ের জন্য করবেন। ওকে কখনোই মায়ের অভাব বুঝতে দিবেন না। মা বলে রাখা থেকে বঞ্চিত করবেন না ওকে, কিন্তু আপনার কাছে আমার জায়গাটা কাউকে দেবেন না প্লিজ। আপনাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, দূরে থেকেও কাউকে সহ্য করতে পারবো না আমি আপনার সাথে। আমার কথাগুলো শুনে কিছু না বলে নিজের সমস্ত শক্তি দিয়ে শক্ত করে চেপে ধরেছিলেন নিজের সাথে। পর মুহূর্তে তরুর কিছুর অস্তিত্ব অনুভব করেছিলাম নিজের ঘাড়ে। উনি কান্না করছেন বুঝতে পেরে ভেতরটা হু হু করে কেঁদে উঠল আমার। মূল্যবান জিনিসগুলো হারিয়ে যাওয়ার ভয়ে তোলপাড় শুরু হতে লাগলো বুকের বাপাশে। জানি না আমার স্বামী মেয়ের সংসার ফেলে রেখে যাবার পর আর কখনো ফিরতে পারবো কিনা, ছুঁয়ে দেখতে পারবো কিনা তাদেরকে এবং আমার সংসারের প্রতিটা জিনিসগুলোকে। আমার অবর্তমানে কেই বা আগলে রাখতে পারবে এগুলোকে? শুধু চাইব যেই আসুক না কেন আগলে রাখুক আমার ফেলে যাওয়া সংসারটাকে, আমার জায়গাতে রেখে দিয়ে ভালোবাসুক আমার সন্তান ও স্বামীকে। পরের আর কয়েক পৃষ্ঠা উল্টেও আর কোনো লেখা দেখতে পেল না কিয়ানা। শেষ পরিণতি জানার জন্য উত্তেজিত হয়ে উঠল। ডায়েরির শেষ পাতা পর্যন্ত উল্টে পাল্টে দেখেও আর কিছু পেল না। চোখ যেন দুটো মুহূর্তেই ভরে উঠল, ঠিক বুঝতে পারল না সেটা দুঃখে নাকি খুশিতে। রূপার শেষ পরিণতিটা জানতে না পারলে কিছুতেই স্বস্তি পাবে না সে, খুশি হতে পারবে না। কিন্তু কিছুটা আশার আলো দেখতে পেল যেন। ভালোবাসার মানুষকে নিজের করে পাবার এক বিন্দু অনাকাঙ্ক্ষিত ইচ্ছে। পরপর আরো কয়েকবার ডায়েরির পাতায় শেষ লেখাগুলো পড়ল, বোঝার চেষ্টা করল রূপা তাসফির জীবনে দ্বিতীয় কোনো নারীর আগমনের কথাটা স্পষ্টভাবে বলেছে, অনুমতি দিয়েছে তাসফি এবং তার মেয়ের জীবনে কাউকে প্রবেশ করার, কিন্তু সবার আগে রূপার শেষ পরিণতিটা জানা ভীষণ দরকার।